প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য। আমরা আজকে কথা বলছি আর এম পাওয়ার এনার্জির সিইও অনিরুদ্ধ রায়ের সঙ্গে। মানে এই তো গেল নিউক্লিয়ার এনার্জির একটা বিষয় আমরা বুঝতে পারলাম বা একটা ধারণা পেলাম। অন্যান্য সেক্টরের কি অবস্থা, যে কোল বেস কিংবা ফুয়েল বেস কিংবা মানে প্রাকৃতিক যেটি বাতাসের সাহায্যে বিদ্যুৎ হয়, সেগুলোর কি অবস্থা? আসলে উইন্ডমিল যেটা আমাদের দেশে আছে, আমাদের দেশে এটার প্রসপেক্ট আমার যতটুকু, মানে আমরা একজন ব্যবসায়ী হিসেবে আমরা যেটা বলি, তখন আমরা ব্যবসায়ীরা প্রসপেক্ট দেখি যে কোথায় ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে। সেখানে দেখা যায় যে আমরা যদি মানে উইন্ডমিল এনার্জি যেটা, সেটার সম্ভাবনাটা খুব একটা বেশি কিছু নাই। তখন আমাদের এখানে উইন্ডের ডিরেকশনটা প্রতি মুহূর্ত চেঞ্জ হয়, মানে যখন তখন চেঞ্জ হয়। সুতরাং এটা খুব মানে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য ওইরকম কোনো সাস্টেনেবল কোনো অবস্থা না। আর সোলার টেকনোলজিতে লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা করেছে, যেটা জাপান বা জার্মানি তারা যেটা করেছে, তাদের ওই টেকনোলজি কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমরা নিয়ে আসিনি। মানে সোলারের মাধ্যমে মানে জাতীয় গ্রিডে যেটা দেওয়া, যেভাবে দেওয়া আমাদের এখন ওই যে ঘরের চালের উপরে ব্যাটারিতে প্রিজার্ভ করে আমরা বলতেছি যে গ্রিন এনার্জি। আমরা যখন এটাতে ব্যাটারিতে যখন আমরা একে প্রিজার্ভ করছি, এটা তার তখন আর গ্রিন এনার্জি থাকছে না, ব্যাটারিটা তার এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি না, গ্রিনের মধ্যে পড়ে না। তো এইসব ব্যাপার আছে। কিন্তু আমাদের যেটা দরকার হচ্ছে যত দ্রুত সম্ভব, বিশেষ করে গ্যাস, তেল, আমরা যেহেতু কয়লার ব্যাপারে যেহেতু একটা রাজনৈতিক ব্যাপার আছে যে ওপেনলি তারা এটাকে কাল্টিভেট করবে, এক্সট্রাক্ট করবে কিনা, করলে পরে ফসলের জমি নষ্ট হবে, সেটা আমরা বাদ রাখি। অন্তত পক্ষে যে আমরা বিশেষ করে যে মানে গ্যাস, এই গ্যাসটা আমরা খুব বিশেষভাবে চিন্তা করতে পারি। এবং সেই ক্ষেত্রে রাশিয়ার একটা প্রপোজাল আছে অলরেডি, যে বাংলাদেশের বাপেক্সকে তার সক্ষমতা বাড়ানোর জন্য, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য যেটা দরকার, বাপেক্সের সাথে জয়েন্ট ভেঞ্চার করে যে গ্যাসট্রমের সিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের প্রেক্ষিতে যে বাংলাদেশের মানে অফশোর, অনশোর এবং পার্শ্ববর্তী কান্ট্রি মায়ানমারে বাপেক্সকে নিয়ে যেয়ে কাজ করানো, তাদের দিয়ে কাজ করানো। যেমন এখন মানে গ্যাসট্রম বাংলাদেশে যে কাজগুলি করছে, তাদের এখানে কাজগুলি করছে মূলত উজবেকিস্তানের লোকজন। তারা এখন চিন্তা করতেছে উজবেকিস্তানের লোকজন কমে দিয়ে বাংলাদেশের লোকজনকে সেখানে মানে নিয়ে আসা এবং তাদেরকে প্রশিক্ষিত তৈরি করে তোলা। আর গ্যাসট্রম তো আপনি জানেন যে পৃথিবীর নাম্বার 1 আইওসি কোম্পানি, ইন্টারন্যাশনাল। আমরা যদি 2014 সালের যদি আপনি ইয়েটা দেখেন, গ্রাফটা দেখেন, যে পৃথিবীর 1 নম্বর আইওসি কোম্পানি হচ্ছে গ্যাসট্রম, দ্বিতীয় হচ্ছে হলো এক্সন মোবিল হচ্ছে দ্বিতীয়, শেভরন বাংলাদেশে যারা কাজ করে তাদের পজিশন হচ্ছে 4 নম্বর পজিশন। তো সুতরাং গ্যাসট্রমের মতো একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশে যে মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে আসছে তার ব্যক্তিগত ক্যারিজমা দিয়ে এবং পুতিনকে কনভিন্স করে, এই যে একটা সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে লাগানোটা খুব বিশেষ দরকার। যাদের শত শত বছরের অভিজ্ঞতা অয়েল গ্যাস ইন্ডাস্ট্রি। আপনি তো জানেন যে এই মানে প্রথম যদি আমরা মনে করি যে এক্স সোভিয়েত ইউনিয়নের ব্লকের আজারবাইজানে, এটা কিন্তু প্রথম ড্রিলিং কনসেপ্ট তৈরি হয় কিন্তু আজারবাইজানে। এটা হচ্ছে 8 শতাব্দীতে, 15 শতাব্দীতে এসে তারা ওই আপনার অফশোর ড্রিলিং এ তারা গেল, ম্যানুয়ালি করে 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 করে। তারপরে ধরেন এখন মডার্ন ফর্মে, তারপরে 18th সেঞ্চুরিতে আমেরিকা আসলো। এইভাবে আস্তে আস্তে একটা ট্রেডিশনালি ওই বেলটা এনার্জি রিসোর্সের জন্য তাদের, তখন কমিউনিজমের মূল একটা ব্যাপারই ছিল যে তুমি যদি এনার্জি সিকিউরিটি দিতে পারো, জাতি এগিয়ে যাবে। এটা হলো কমিউনিজমের অ্যাকচুয়ালি মূল স্লোগানটাই ছিল। এনার্জি সিকিউরিটি মিনস সিভিলাইজেশন, এনার্জি সিকিউরিটি মিনস ডেভেলপমেন্ট। এটা কিন্তু ফার্স্ট স্লোগান ছিল। সুতরাং তাদের সেই অবস্থার মধ্যে নিয়ে আপনি তো জানেন যে মেন্ডেলিভের পেরিওডিক টেবিল, ইট ইজ ফ্রম রাশিয়া। তো সুতরাং তাদের বেসিক অনেক কিছু আছে, আমাদেরকে এক্সপ্লোর করতে হবে সেগুলি। এবং রাশিয়ার সাথে যে বাংলাদেশের একটা সম্ভাবনার দ্বার, যেটা প্রধানমন্ত্রী যেটা নতুন ভাবে আবার উন্মোচিত করেছে, যে যারা আমাদের সুদিনের এবং দুর্দিনের সবসময় ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, এবং তারা তো সেখানে সেভাবে এগিয়ে আসছে। আমার মনে হয় যে তাদের সাথে যদি আমরা সিরিয়াসলি কাজ করি, তাহলে দেখা যাবে যে যার কাছে পৃথিবীতে যত গ্যাস মজুদ আছে তার 18 ভাগ গ্যাস শুধু গ্যাসট্রমের কাছে মজুদ আছে, একা। পৃথিবীতে মনে করেন যে সবচেয়ে লার্জেস্ট গ্যাস পাইপলাইন গ্যাসট্রমের করা, পৃথিবীর সবচেয়ে ডিপেস্ট ড্রিলিং করার এক্সপেরিয়েন্স গ্যাসট্রমের। মানে
এইসব মানে গ্যাস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সমস্ত মানে সেই ওই কি বলা যায় যে সেই রেকর্ডের কাজগুলি কিন্তু সব গ্যাসট্রোমের করা আছে। সুতরাং তাদের টেকনোলজিকে প্রপার ব্যবহার করে আমাদের এখানে বাপেক্সের লোকজনের সাথে তারা যে কাজ করেছে তারা সবসময় শিখাতে চায়, তারা কখনো বলে না। মানে এইটা যেমন একটি বিষয়, আবার আরেকটি বিষয় হচ্ছে যে আপনি সমুদ্রের সম্পদ আহরণের কথা বলছিলেন, যে যে ব্লকগুলো আমরা যাদের দিয়েছি, সমুদ্রের নিচের ড্রিলিংটি কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা। সেটি কিন্তু মানে এত সহজ ব্যাপার নয়। তো সেটির সক্ষমতা বাংলাদেশের বাপেক্সের এটির কোনো সেটা নাই, সেটা অ্যাকচুয়ালি সেটা নিতে হবে আপনার ইয়েকে, সেটাকে সেটাকে হেল্প নিতে হবে গ্যাসট্রোমের সাথে। দেখেন আজকের প্রেক্ষিতে কি অবস্থা এশিয়াতে, গ্যাসট্রোম ভিয়েতনামের, এখন ভিয়েতনাম পেট্রো ভিয়েতনামের তার 45% শেয়ার করে কিন্তু এখন গ্যাসট্রোম। ওই যে মানে গভীর সমুদ্রে আপনারা যেটা ড্রিলিং করছেন সেটা ওখানে করেছে, ভিয়েতনামে করেছে, এবং তারা প্রচুর পরিমাণে সেখানে গ্যাস পেয়েছে। এখন তারা ভিয়েতনাম বলতেছে, পেট্রো ভিয়েতনাম বলতেছে চলো যে আমরা পৃথিবীর, এবং পেট্রো ভিয়েতনামের প্রতিনিধি দল বাংলাদেশে এসে ঘুরে গেছে, তারাও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। তো সুতরাং এখন গ্যাসট্রোমের যে ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটি বাপেক্সের সাথে মিলে, মানে প্রধানমন্ত্রী যেভাবে দিক নির্দেশনা দিয়েছে এই দিক নির্দেশনা অনুযায়ী যদি চলে, আমি মনে করি এনার্জি সেক্টরে সিকিউরিটি নিয়ে আসা ভেরি মাচ পসিবল। একটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমাদের ফিউচার, আর প্রেজেন্ট হচ্ছে যত দ্রুত এক্সট্রাকশন ফ্রম অনশোর অ্যান্ড ফর অফশোর। যেমন ধরেন চিটাগাং হিল ট্র্যাক্টসে ওইটা একটা আনএক্সপ্লোর্ড এরিয়া আমাদের রয়ে গেছে, ওখানে যদি বাপেক্সকে নিয়ে গ্যাসট্রোম যদি ওখানে গ্যাস প্রোডাকশনটা শুরু করে, এবং সেখানে মানে সিসমিক সার্ভে কিছু প্রিলিমিনারি কাজ করা আছে, ওরকম ভাবে টোটালি সার্ভেটা করা নাই, সার্ভেটা করার পরে তারপরে এসে তারা জিনিসগুলি কাজগুলি করতে পারবে। এটি আর আরেকটি বিষয়, যেহেতু আমাদের খুব বেশি অভিজ্ঞতা নেই এগুলো উত্তোলনের ক্ষেত্রে, একেবারে অভিজ্ঞতা নেই বললেই চলে, এবং যে কথাটি বলছেন যে আমাদের পেট্রো বাংলা কিন্তু এখন বেশ ভালো কাজ করছে, তারা কিন্তু শিখে টিকে আরো শেখার একটা কিন্তু ব্যাপার ঘটছে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে অনেক বিদেশি কোম্পানি কিন্তু এই তেল এবং গ্যাস উত্তোলনে আসে, এবং তারা যখন বড় বড় দুর্ঘটনা ঘটান, এবং তারা কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে সম্পদ নষ্ট করে তারা চলে যান, এবং সেখানে যে ক্ষতিপূরণের ব্যাপারটা সেটি কিন্তু আমরা কখনো পাই না, বা আমাদের সেই জায়গাটি তো এখনো তৈরি হয়নি। আপনার কি মনে হয়? আসলে সেটা হয় কি, যে যখন আপনি যে কোম্পানিটাকে কাজ দিবেন তার ট্র্যাক রেকর্ড না দেখে যদি আপনি কাজ দেন, যেমন অক্সিডেন্টাল, নাইকো, তারা কিন্তু ওয়ার্ল্ডে, আমি বললাম আপনাকে এখন আমি বললাম যে আমি 4টা কোম্পানির কথা বললাম, 4টা কোম্পানি কেন, এইসব কোম্পানির পজিশন 20-এর মধ্যেও নাই। অক্সিডেন্টাল কথা বলি, যে যারা যে মাগুর ছড়া গ্যাস ফেলে যারা দুর্ঘটনা ঘটালো, এবং তার পরবর্তীতে সেই কাজ তারা আরেকজনের কাছে বিক্রি করে গেল, তারপর সেখান থেকে নাইকো এলো, এরকম তার কাছ থেকে আবার আরেকজন, এইভাবে কিন্তু চলতে থাকলো বিষয়টা। এই অক্সিডেন্টাল এই ধরনের মানে এই অভিজ্ঞতাগুলো থেকে আমরা কি শিখবো? অভিজ্ঞতাগুলি থেকে একটা জিনিস শিখবো, যে আমরা যাদের সাথে কাজ করব, যাদের সাথে কোঅপারেশন করব, তাদের ট্র্যাক রেকর্ডটা দেখবো, যে পৃথিবীব্যাপী তারা কি কাজ করছে, কয়টা তারা কোন কোন দেশে ব্লো আউট করছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে অক্সিডেন্টালের ট্র্যাক রেকর্ডটা আর অন্য দেশে সে কি করেছে, নাইকো অন্য দেশে কি করেছে। যেমন অক্সিডেন্টালের পূর্ববর্তী খুব বেশি অভিজ্ঞতা ছিল না, মানে যে কারণেই তারা খুব খুঁড়তে গিয়ে আগুন লাগিয়ে ফেললেন। আগুন লাগিয়ে ফেললো কি, যখন নাকি ধরেন এক্সপ্লোশন, মানে যখন মানে হয় আর কি, যখন ওই যে ধরেন মানে এক্সপ্লোশন হওয়ার আগ মুহূর্তে কিন্তু মানে যখন ড্রিলিং চলতে থাকে, তখন কিন্তু ড্রিলিং যে অপারেটর সে কিন্তু বুঝতে পারে যে দেয়ার ইজ এ হাই প্রেসার জোন, আমি যখন ড্রিল করতেছি, তখন তাকে কিন্তু প্রিকশনের জন্য অনেক মাড আছে, অনেক আরো টেকনোলজি আছে, ডেভেলপ টেকনোলজি আছে, তাকে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। ও যখন হাই প্রেসার জোন পাইছে, ও তখন ওটা ফালাইতে চলে গেছে, ওটা একবারে সব ধ্বংস করে, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে দিল। তো এখন ওই যে আমাদের ওই যে সোকল ধরেন ওই যে সিস্টেমের মধ্যে গিয়ে, কিন্তু আমাদের ওই সোকল সিস্টেমের মধ্যে না গিয়ে কাদের ট্র্যাক রেকর্ড আছে ভালো, এবং যারা পৃথিবীব্যাপী যাদের সুনাম আছে, সেই সব কোম্পানি নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। এখন আমরা যদি ধরেন এই মাগুর সরার বদলে ধরেন অন্য একটা জায়গার থেকে, এশিয়ার পার্ট থেকে আমরা একটা কোম্পানিকে এনে দিলাম যাদের ট্র্যাক রেকর্ড ওরকম বেশি কিছু নাই, এবং তারা সমস্ত জরিপ এবং সবকিছু মানে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে কিন্তু কাজটা ঠিক করলো, এটি একটি দিক। আর ক্ষতিপূরণের বিষয়টা কিন্তু আমরা কখনো আলোচনাও আনি না, যে বা বঙ্গোপসাগরের প্রাকৃতিক সমুদ্র সম্পদ যারা করছেন, সেখানেও যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটিরও জরিমানা বা কিভাবে আমরা আদায় করব, সেটির ব্যাপারেও কিন্তু এখনো প্রতিষ্ঠা নেই।
তাই না? সেটির ব্যাপারে হয় কি যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানটা যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু সে কিন্তু ওই যে তারা যে ধরেন সিসমিক সার্ভে করে, ওখানে তো কি করে, ধরেন আপনি কি ওখানে সার্ভে দেখেছেন যে সিসমিক সার্ভে সমুদ্রে কিভাবে করে, যে ধরেন ওই যে শিপ নিয়ে যায় একটা একটা করে ডিনামাইট নিচে নিচে ফেলে ফেলে দিয়ে দেয়, তারপরে ধরেন ওটা জিনিসগুলি করে, তারপরে ধরেন তারা যে ডাটা পায়, ডাটা প্রসেসিং করে। এটা কিন্তু আমাদের এই কাজের মধ্যে যে আমাদের যে এক্সপার্টাইজ, এটা কিন্তু আপ টু সাম এক্সটেন্ট, ওই গ্রেট এক্সটেন্ট যারা আছে তাদের সাথে কোঅপারেশন করলে আমাদের সক্ষমতা যত বাড়বে তত কিন্তু আমাদের তাদের প্রতি নিয়ন্ত্রণ করতে কিন্তু সুবিধা হবে। আমরা পারি না কেন নিয়ন্ত্রণ করতে, আমরা যে কথাটা বলবো টেকনিক্যালি যদি আমরা সেই লেভেলে যদি না থাকে তাহলে তো আমি তাদের সাথে সেই ল্যাঙ্গুয়েজটাতে কমন ল্যাঙ্গুয়েজ আমি রিচ করতে পারবো না, এবং সেটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা একেবারে শেষ পর্যায়ে আমার কাছে একটি প্রশ্ন, যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ভারত থেকে বিদ্যুৎ আনার প্রস্তাব বা নেপাল থেকে বিদ্যুৎ আনার প্রস্তাব কিংবা মায়ানমার, চীন, সেখান থেকে বিদ্যুৎ আনার অবস্থা, মানে এইগুলো কি আসলে কতটা কার্যকর, কতটা ইফেক্টিভ? এখন দেখেন, যদি আমাদের ফসিল ফুয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে যদি পার ইউনিটে 27 টাকা করে লাগে, আর আমি যদি ইম্পোর্ট করেছে, আমি এক্সাক্ট প্রাইসটা আমি জানি না কত প্রাইস করে তারা নিয়ে আসে, বা 16 টাকার নিচে 16 টাকার নিচে আইলে তো আমাদের জন্য প্রফিটেবল, আমরা কেন সেটা আনবো না যদি আমরা পাই। কিন্তু বিশেষ মুহূর্তে যদি আপনি না পান, বিশেষ মুহূর্তে পাওয়ার জন্য তো আমি তার উপরে তো ডিপেন্ড করে থাকছি না, আমি তো আমার তো 3টে ফেজে আমার গভর্নমেন্টের নিশ্চয়ই এক্সপার্টাইজ আছে, গভর্নমেন্টের অনেক অভিজ্ঞ লোক আছে, নীতি নির্ধারকরা আছেন, তারা মানে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, তাদের তো একটা পার্মানেন্ট সলিউশন, সাস্টেনেবল এনার্জি সিকিউরিটি, যেটা আমি বললাম যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যেটা আসবে, যেটার ফুয়েলটা আমি পাচ্ছি রাশিয়ার থেকে, আবার ফুয়েলের ওয়েস্টটা, রেডিও অ্যাক্টিভ ওয়েস্টটাও সেটাও তারা নিয়ে নিচ্ছে। তো এর থেকে ফ্যাসিলিটিসটা কি? আমরা একটা কেন, আমরা আরো 4টা করি। সিমিলার কোম্পানি থেকে 4টা করতে গেলে, একটার পারফরমেন্সের সাথে সাথে 4টা করতে গেলে আমাদের প্রোডাকশন কস্ট ইমিডিয়েটলি 30% ডাউন হয়ে যাবে। আর যখন আমি যদি এনার্জি সিকিউরিটি এবং এনার্জি প্রাইস যদি একটা মিনিমাম লেভেলে রাখতে পারি, সেটা ফিক্সড, তখন কিন্তু আমার সমস্যা হয় না। আমি যদি ফসিল ফুয়েলের মধ্যে, যেমন আমরা যারা ইন্ডাস্ট্রি চালাই, দেখা গেছে যে মানে হঠাৎ করে ডিজেলের দাম বাইরে গেল, আমি কিন্তু বাইরের কাছে বলতে পারতেছি না, আমার কিন্তু কন্ট্রাক্ট নেওয়া আগের, আমি কিন্তু বাইরে বলতে পারতেছি না ভাই পাওয়ারের দাম বেড়ে গেছে, তুমি আমার বাড়ায় দাও, সে তো সেটা করবে না। গ্লোবাল মার্কেটে যাদের কাছে ফসিল ফুয়েল আছে তারা তো চিন্তা করে না, তারা একটা সুযোগ পেলে ফসিল ফুয়েলের দাম বেড়ে দেয়, এবং সেই ঘাটতি আমাদেরকে দিতে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো গবেষণা, এবং যারা নীতি নির্ধারক আছেন তাদের অনেক বিষয় বোঝার আছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতি দুপুর 1:15 দেখানো হয়, আপনারা জানেন। আজ বিদায় নিচ্ছি, যেতে যেতে আবারও মনে করিয়ে দিব, খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র 18 নিউজের পর্দায়।